Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class on ethical considerations in research. Ethical issues in research, whether any potential physical or psychological risks to the patient or person are associated with the study or not. তাহলে বিবেচনা করে দেখতে হবে যে আমার যারা স্টাডি সাবজেক্ট বা পেশেন্ট বা যে কোনো পার্সন তাদের কোনো পটেনশিয়াল ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল রিস্ক আছে কিনা সেটা মিনিমাইজ করতে হবে যদি কোনো রিস্ক থাকে। আর যে কোনো হিউম্যান স্টাডি করতে গেলে তাদের ইনফর্ম রিটেন কনসেন্ট ফ্রম দ্য সাবজেক্ট অর লিগ্যাল গার্ডিয়ান মাস্ট বি টেকেন। যদি 18 বছরের উপরে হয় তাহলে যে কোনো সাবজেক্ট পেশেন্ট বা যে কেউ তার নিজের কনসেন্ট নিজেই দিতে পারবে। আর যদি মেন্টালি রিটার্ডেড হয় অথবা বয়স 18 নিচে হয় তাহলে সেক্ষেত্রে যে লিগ্যাল গার্জিয়ান তার কাছ থেকে ইনফর্ম রিটেন কনসেন্ট নিয়ে তারপরে তার উপরে স্টাডি করতে হবে। এটা যে কোনো হিউম্যান স্টাডির বেলায় প্রযোজ্য। কনফিডেন্সিয়ালিটি অফ ডাটা মাস্ট বি মেইনটেইন অল থ্রু। রিসার্চের সময় আমরা যে তথ্যগুলো সংগ্রহ করব পেশেন্টের বা কোনো সাবজেক্টের সেগুলোর গোপনীয়তা রক্ষা করতে হবে। অর্থাৎ বাই নেম কোনো কিছু আমরা তথ্য প্রকাশ করব না, শুধু রিসার্চের কাজে এবং নাম ছাড়া অ্যাজ এ হোল তথ্য প্রকাশ করব। তো ডাটার যে ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল ডাটার যে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা সেটা পুরো সময় মেনটেন করতে হবে। Ethical clearance or permission from the institutional review board must be obtained. যে কোনো রিসার্চ, এটা শুধু হিউম্যান সাবজেক্টের উপরে না, যে কোনো রিসার্চ করতে গেলে যে কোনো একটা অথরাইজড বডির কাছ থেকে পারমিশন নিতে হবে বা ক্লিয়ারেন্স নিতে হবে। আপনাদের জন্য এই বডিটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। এবং আমরা যারা ময়মনসিংহে আপনারা এমপিএস কোর্সে আছেন তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে রিসার্চ শুরু করবেন। তাহলে এখানে 4টা পয়েন্ট স্পেশালি বলা হলো যে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল রিস্ক সেটা মিনিমাইজ করতে হবে। পেশেন্ট বা সাবজেক্ট বা লিগ্যাল গার্জিয়ানের থেকে ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। ডাটার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে এবং রিসার্চ শুরু করার আগে, ডাটা কালেকশন শুরু করার আগে একটা ইথিক্যাল ক্লিয়ারেন্স বা ইথিক্যাল পারমিশন নিতে হবে যে কোনো একটা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। তো ইথিক্যাল প্রিন্সিপালস ইন রিসার্চ, এটা হচ্ছে যে সাবজেক্ট বা পেশেন্ট যারা তাদের কতগুলা বিষয় খেয়াল রাখতে হয়। আগে যেগুলো বললাম ওইটাকে একটু অন্যভাবে একজন বলেছে যে ফ্রিডম ফ্রম হার্ম। যাদের উপর আমরা স্টাডি করব তাদের কোনো হার্ম হবে না, হার্ম থেকে তারা মুক্ত থাকবে। ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন, কোনো ধরনের প্রতারণা বা কোনোভাবে এক্সপ্লয়েট হবে না তারা। বেনিফিট ফ্রম দা রিসার্চ, যে কেউ কোনো মানে নিজস্ব বেনিফিট পাবে না বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলি সেটা থাকবে না। দ্য রিস্ক অর বেনিফিট রেশিও, রিস্ক বেনিফিট রেশিওর ব্যালেন্স থাকতে হবে। রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি, রাইট টু সেলফ ডিটারমিনেশন, কেউ ইচ্ছা করলে পার্টিসিপেট করতেও পারে নাও পারে, তার সে রাইট থাকবে। রাইট টু ফুল ডিসক্লোজার, জাস্টিস, অ্যানোনাইমিটি এন্ড কনফিডেন্সিয়ালিটি। অ্যানোনাইমিটি মানে ওই যে বাই নেম কোনো কিছু প্রকাশ করা যাবে না। ওই একই কথা আবার আরেকজন আরেকভাবে বলেছে যে রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি, রেসপেক্ট ফর ফ্রি অ্যান্ড ইনফর্ম কনসেন্ট, রেসপেক্ট ফর ভালনারেবল পারসনস, রেসপেক্ট ফর প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, respect for justice and inclusiveness, balancing harms and benefit, minimizing harm and maximizing benefit. এরপরে আসি আমরা ইনফর্ম রিটেন কনসেন্ট।
এটার নামই হচ্ছে ইনফর্ম কনসেন্ট। অর্থাৎ আপনি একজন সাবজেক্ট বা পেশেন্টের উপরে কি করবেন সেটা তাকে ইনফর্ম করতে হবে আগে। সেটা ইনফর্মড হওয়ার পরে অর্থাৎ তাকে জানানোর পরে সে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি সম্মতি দেয় বা ওই স্টাডিতে পার্টিসিপেট করতে চায়, তাহলেই তার ইনফর্ম কনসেন্ট সম্পন্ন হবে। অনেক সময় আমরা বলি এই কাগজটাতে সিগনেচার দেন। কি কাগজ সেটা বলা হয় না। সেটা কিন্তু পুরোপুরি ইনফর্ম কনসেন্ট হবে না। তাহলে ইনফর্ম কনসেন্ট মানে আগে পেশেন্টকে ডিটেইলস ইনফর্ম করতে হবে। তারপরে সে বুঝে নিজেই ডিসিশন দিবে সে পার্টিসিপেট করবে কি করবে না। তো ইনফর্ম কনসেন্টের একটা ডেফিনেশন আছে, এ প্রসেস বাই হুইচ এ সাবজেক্ট ভলান্টারিলি কনফার্মস his or her willingness to participate in a particular trial after having been informed of all aspects of the trial that are relevant to the subject's decision to participate. অর্থাৎ কোনো একজন পার্টিসিপেন্ট বা সাবজেক্ট ভলান্টারিলি যদি তার অংশগ্রহণ করার ইচ্ছাটাকে প্রকাশ করে সবকিছু জেনে শুনে, তাহলে সেটাই হচ্ছে ইনফর্ম কনসেন্ট। ইনফর্ম কনসেন্ট is documented by means of a written, signed and dated informed consent. ইনফর্ম কনসেন্টে অবশ্যই স্বাক্ষর থাকবে, সেটা রিটেন হবে এবং ডেট লেখা থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট ইথিক্যাল ইস্যু রিসার্চের ক্ষেত্রে প্লেগিয়ারিজম বা একজনের লেখা আরেকজনের বলে চালিয়ে দেওয়া বা লেখা চুরি করা এক অর্থে, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম নাওএডেজ। তো অ্যাকর্ডিং টু Merriam-Webster online dictionary, plagiarism means to steal and pass off as one's own. সেটা কি? The ideas or word of another. অর্থাৎ একজনের লেখা বা একজনের আইডিয়া, একজনের শব্দ চুরি করা বা নিজের বলে চালিয়ে দেওয়া। To use without crediting the source. অন্য একজনের প্রোডাকশন তাকে সোর্স হিসেবে মেনশন না করেই ইউজ করা, সেটাও প্লেগিয়ারিজম। To commit লিটারারি থেফট, অর্থাৎ সাহিত্যিকভাবে বা ভাষাগতভাবে চুরি করা, সেটাই প্লেগিয়ারিজম। To present as new and original an idea or product derived from an existing source, যে কোনো একটা সোর্স থেকে তৈরি করা হয়েছে বা নেয়া হয়েছে কিন্তু নতুন বলে চালিয়ে দেওয়া, সেটাও প্লেগিয়ারিজম। Plagiarism is considered a form of intellectual theft and fraud. তাহলে এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক চুরি বা প্রতারণা। Plagiarism is a type of cheating that involves the use of another person's ideas, words, design, art, music, etc. as one's own in whole or in part without acknowledging the author or obtaining his or her permission. Plagiarism is presenting someone else's work or ideas as your own with or without their consent by incorporating it into your work without full acknowledgement. All published and unpublished material, whether in manuscript, printed, or electronic form, is covered under this definition. Plagiarism is taking over the ideas, methods, or written words of another without acknowledgement and with intention that they be taken as the work of the deceiver. Plagiarism is unethical for two reasons. দুইটা কারণে plagiarism unethical. Firstly, it is unethical because it is a form of theft. By taking the ideas and words of other and pretending they are your own, you are stealing someone else's intellectual property. Secondly, it is unethical because plagiarizer subsequently benefits from this theft. যে চুরি করে সে বেনিফিট পায়, তো একজনের জিনিস আরেকজন বেনিফিট পায়, এই জন্য এটাও আনইথিক্যাল। তাহলে দুটো কারণে প্লেগিয়ারিজম আনইথিক্যাল। একটা হচ্ছে যে এটা এক ধরনের চুরি, আর একটা হচ্ছে যে এর কারণে সে বেনিফিটেড হচ্ছে।
there are some types of plagiarism, the common types of plagiarism. There are 4 types. Direct plagiarism. Direct plagiarism is the word-for-word transcription of a section of someone else's work without attribution or without quotation marks. যে একদম সরাসরি হুবহু তুলে নিয়ে আসা, সেটা হচ্ছে ডাইরেক্ট প্লেগিয়ারিজম। সেলফ প্লেগিয়ারিজম, যে নিজের লেখাই একই লেখা বারবার বিভিন্ন আর্টিকেলে একই কথা ব্যবহার করা, নিজেরই লেখা কিন্তু আবার আমারই আরেকটা আর্টিকেলে যদি ব্যবহার করি, সেটা হচ্ছে সেলফ প্লেগিয়ারিজম। এটাও করা যাবে না। এটা হচ্ছে মোজাইক প্লেগিয়ারিজম। মোজাইক প্লেগিয়ারিজম হচ্ছে যে অন্যের কথা, অন্যের আইডিয়া একটু চেঞ্জ করে নিয়ে লেখা। একটু নিজের মতো করে চেঞ্জ করে নিয়ে লেখা। কিন্তু সোর্স উল্লেখ না করা। সেটা হচ্ছে মোজাইক প্লেগিয়ারিজম। আর অ্যাক্সিডেন্টাল প্লেগিয়ারিজম, যে জেনে বা না জেনে হয়তো কেয়ারলেস, হ্যাঁ? কোত্থেকে লিখতেছে, কি লিখতেছে, কোনো কেয়ারলেস ভাবে যদি প্লেগিয়ারিজম চলে আসে, সেটাকে বলে অ্যাক্সিডেন্টাল প্লেগিয়ারিজম। So there are 4 common types of plagiarism: direct plagiarism, self-plagiarism, mosaic plagiarism, and accidental plagiarism. Now, how to make article free of plagiarism? There are 4 steps to ensure paper is free from plagiarism. Keep track of the sources you consult in your research. রিসার্চে আমরা যে সোর্স ইউজ করব বা যে সোর্স দেখি, সেটাকে আমরা ট্র্যাক করব। কোন সোর্স থেকে নিচ্ছি এটা লিখে রাখবো। প্যারাফ্রেজ অর কোট ফ্রম ইউর সোর্সেস অ্যান্ড অ্যাড ইউর ওন আইডিয়াস। যে অন্যের সোর্স থেকে নিব কিন্তু সেটাকে ফ্রেজিং করব, রিফ্রেজিং করব আমি। আমার আইডিয়া দিয়ে সেটাকে আবার পুনর্বিন্যাস করে লিখব এবং সোর্সটা উল্লেখ করব। ক্রেডিট দ্য অরিজিনাল অথর ইন অ্যান ইন-টেক্সট সাইটেশন অ্যান্ড রেফারেন্স লিস্ট। যার তথ্য আমি নিব তার নাম সাইটেশনে উল্লেখ করব এবং রেফারেন্স লিস্টে সেই সোর্সের নাম দিব। ইউজ এ প্লেগিয়ারিজম চেকার বিফোর ইউ সাবমিট। যে কোনো আর্টিকেল বা কোনো এসে বা কোনো কিছু যদি আমরা লিখি, সেটা কোথাও সাবমিট করার আগে বিভিন্ন সফটওয়্যার আছে, প্লেগিয়ারিজম চেকার, অনলাইন ফ্রি সফটওয়্যার আছে। তার মাধ্যমে চেক করে প্লেগিয়ারিজম ফ্রি করে তারপরে আমরা ছাপাবো। তাহলে এই 4 টা স্টেপস যদি আমরা আর্টিকেল লেখায় বা থিসিস লেখায় ফলো করি, তাহলে আমরা প্লেগিয়ারিজম ফ্রি থাকতে পারবো। The ethics of plagiarism is merely the ethics of stealing. Many people are able to plagiarize without being caught. However, stealing someone's work is never a good idea and it is not ethical. Professionals who are convicted of violating copyright laws could face monetary repercussions as well as a destroyed reputation. তাহলে অনেকেই ধরা পড়ে না, ধরা না পড়লেও এটা আনইথিক্যাল। এবং কপিরাইট যদি কেউ ভায়োলেট করে, তাহলে আর্থিক জরিমানার পাশাপাশি তার সুনাম বিনষ্ট হবে। An author has the right to sue another professional for stealing their work. তাহলে একজন অথর আরেকজন অথর যদি তার লেখা চুরি করে, তাহলে সেজন্য সে অভিযোগ দায়ের করতে পারে। Plagiarism is not only a serious ethical issue, it could also have severe legal repercussions. আইনগত সমস্যাও হতে পারে। So we should avoid plagiarism in our writings. Thank you. আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। কেউ কোনো প্রশ্ন করবেন বা কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমাদের রেজাল্টের ব্যাপারে কি ডিন স্যারের সাথে কথা বলা সম্ভব হয়েছিল? ডিন স্যারকে কালকে রাতেই আমি ইমেল করেছি জি স্যার। রেজাল্ট এবং কামিং পরীক্ষাগুলোর ডিসিশনের ব্যাপারে। আচ্ছা তো স্যার। স্যার আজকে এই রাত 10টা পর্যন্ত এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেয় নাই। আজকে আচ্ছা স্যার, যদি আমাদের রিপ্লাই না দেয়, কালকে সরাসরি ফোনে কথা বলবো আর কি, অফিস টাইমে। হ্যাঁ, আর কিছু বলছিলেন ডক্টর মাঝার? স্যার হ্যাঁ, অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করতে হয়তোবা দেরি হবে। রেজাল্টটা আপনি ডিন স্যারের মাধ্যমে জেনে আমাদের যদি একটু
একটু জানাই দিতেন, তাহলেও আমরা একটু মানসিক ভাবে শান্তি পেতাম স্যার। সমস্যা হচ্ছে যে আমার কাছে থাকে শুধু এই যে প্র্যাকটিক্যাল টাইপের কুইজ আর ইয়ের গুলা, সেগুলো তো সবাই পাস করেছেন, এটা বলে না, দিই। ইয়ের তো রিটেনের কন্ট্রোলার, যে খাতা, হ্যাঁ রিটেনের খাতাটা এক্সামিনেশন কন্ট্রোলারের কাছ থেকে স্যার, ডিন স্যারের পক্ষে তো এটা নিশ্চয়ই জানা সম্ভব স্যার। দেখি কালকে আলাপ করে দেখি তাহলে কি বলে স্যার, জি স্যার, যে যে আনঅফিসিয়াল আনঅফিসিয়ালি হলেও যদি জানাই জানাই দিতে। দিতেন, হুম। তাইলেও সবাই একটু মানসিক ভাবে আশ্বস্ত হইতো, কিংবা যারা আমরা যদি খারাপ করি কেউ কেউ কোনো সাবজেক্টে, সেটার ব্যাপারেও কি করণীয় সেটাও আমরা ঠিক করতে পারতাম স্যার। জি, কালকে তাহলে আমি ফোনে কথা বলবো স্যারের সঙ্গে, দেখি কি জি, বলে। জি, জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।